আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন 20 মে মধ্যরাত। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা খবর ছড়িয়ে পড়েছে, সেনাপ্রধানের বাসভবনে একটা বৈঠক চলছে। এই মধ্যরাতে একটা বৈঠক চলছে। সেনাপ্রধানের বাসভবনে 40টিরও বেশি গাড়ি প্রবেশ করেছে এবং এই গাড়িগুলোতে সেনাবাহিনীর জেনারেল, ব্রিগেডিয়ার এবং কর্নেল পদমর্যাদার অফিসারগণ এসেছেন এবং তারা এই বৈঠকে অংশ নিচ্ছেন। সকালে সেনাপ্রধানের একটা ভাষণ দেবার কথা, একটা অফিসার্স অ্যাড্রেস। আমাদের নিশ্চয়ই মনে আছে আগস্ট মাসে 2024-এর আগস্ট মাসে এমনই একটা অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান বক্তব্য রেখেছিলেন এবং সেখানে তিনি অনেক কম কথা বলেছিলেন, তিনি শুনেছিলেন বেশি এবং তিনি জুনিয়র অফিসারদের কাছ থেকে শুনেছিলেন, পরিস্থিতি মূল্যায়ন করবার চেষ্টা করেছিলেন এবং সেই অফিসার্স অ্যাড্রেস থেকেই শেখ হাসিনার ভবিষ্যৎ 5 আগস্ট তিনি যে পালিয়ে গেলেন, পালিয়ে যেতে বাধ্য হলেন, সেটা নিশ্চিত হয়ে গিয়েছিল সেই অফিসার্স অ্যাড্রেস থেকেই। এমন একটা প্রোগ্রাম রয়েছে এবং সেনাপ্রধান সকাল 9টার পর সেখানে বক্তৃতা করবেন, সেখানে তিনি আরেকটা ভাষণ দেবেন এবং ধারণা করা যাচ্ছে 5 আগস্টের আগে যেভাবে সেনাপ্রধানের একটা ভাষণ কিংবা একটা অফিসার্স অ্যাড্রেস প্রোগ্রাম শেখ হাসিনার 15.5 বছরের স্বৈরাচারী শাসনের শেষ দেখিয়ে দিয়েছিল, শেখ হাসিনার ভবিষ্যৎ নির্ধারণ হয়ে গিয়েছিল সেদিনই, ঠিক একই রকম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ কোনো বিষয়ে সেনাপ্রধান অ্যাড্রেস করবেন এবং সেনাবাহিনীর একটা অবস্থান পরিষ্কার হবে এবং সেটা কি বিষয়ে তা নিয়েও আলোচনা হয়েছে, সারা দিনই আলোচনা হয়েছে ইনফ্যাক্ট। এবং আরেকটা খবরও ছড়িয়ে পড়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স স্টেসি অ্যানের নেতৃত্বে 3 জন কূটনীতিক সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন। এই বৈঠকটার বিষয়ও মোটামুটিভাবে নিশ্চিত। যতটুকু সূত্রগুলো থেকে তথ্য পাওয়া গেছে তাতে আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্সের নেতৃত্বে 3 সদস্যের এই কূটনীতিক দলের বৈঠকটা হয়েছে সেনাপ্রধানের সাথে এবং এর আগে এই কূটনীতিক দল তারা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা তার সাথেও বসেছিলেন। এরপর খলিলুর রহমান বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং তিনি প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি, তার সাথেও তারা বসেছিলেন এবং সবশেষ জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে বৈঠকের আগে তারা লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সাথেও সাক্ষাৎ করেছেন এবং ধারণা করা যাচ্ছে, যতটুকু তথ্য পাওয়া গেছে, শুধু ধারণার কথা বললে ভুল হবে, যতটুকু তথ্য পাওয়া গেছে তাতে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে যে করিডোরের আলোচনাটা হচ্ছে, মানবিক করিডোর, এই মানবিক করিডোর ইস্যুতেই কথা বলেছে তারা প্রধান উপদেষ্টার সাথে। এরপর প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি রোহিঙ্গা সমস্যা বিষয়ক, যিনি বর্তমানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তার সাথে বৈঠক করেছেন এবং সেনাপ্রধানের সাথে বৈঠকের আগে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসানের সাথেও বৈঠক করেছেন এবং সেখানে সর্বশেষ যে বৈঠকটা হচ্ছে সেনাপ্রধানের সাথে, সেখানে সেনাপ্রধানকে তারা কনভিন্স করবার চেষ্টা করেছেন, অর্থাৎ সেনাপ্রধান মানবিক করিডোরের ব্যাপারে সরকার যেভাবে নীতিগতভাবে সম্মত হয়েছে সেই জায়গাতে সেনাপ্রধানের আপত্তি রয়েছে এবং সেনাপ্রধানের অবস্থান হচ্ছে সেনাবাহিনী এটা চায় না, কারণ সেনাবাহিনী মনে করে এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে আসবে, দেশের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে, এটা সেনাবাহিনী মনে করে। এমনটা সেনাপ্রধান ধারণা করেন নিজেও এবং সে কথাটা তিনি বারবার জানিয়ে এসেছেন সরকারকে, এমনটা বিভিন্ন সময় শোনা গেছে এবং এ কারণেই মার্কিন কূটনীতিকরা তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, বলা হচ্ছে শেষবারের মতো। কেন শেষবারের মতো? কারণ আজকে যে অফিসার্স অ্যাড্রেসে কথা বলবেন সেনাপ্রধান, সেখানে তিনি এই ব্যাপারে একটা ঘোষণা দিতে পারেন, সেনাবাহিনীর অবস্থানটা স্পষ্ট করতে পারেন। সেনাবাহিনী যদি তাদের অবস্থান স্পষ্ট করে এবং সেনাপ্রধান যদি সেই ঘোষণাটা দেন, তারপর সেই জায়গা থেকে সরিয়ে আনাটা কঠিন হবে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য। এবং সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারে খলিলুর রহমান এখন একটা দায়িত্বে আছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে, তারা যেভাবে নীতিগতভাবে সম্মত হয়েছে এই করিডোরের ব্যাপারে, সেই জায়গাতে হয়তোবা সেনাবাহিনীকে, বিশেষ করে সেনাপ্রধানকে আর আনা যাবে না। তবে এই ব্যাপারে সেনাবাহিনীর মধ্যেও নাকি একাধিক মত রয়েছে। সেনাবাহিনীর কিছু অফিসার তারা এই মানবিক করিডোরের পক্ষে আছেন, অর্থাৎ সরকার যেভাবে চাইছে তারাও ঠিক সেই ব্যাপারে একমত।
তবে সেই সংখ্যাটা খুব কম। বাকি অধিকাংশই দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তা যাতে হুমকিতে না পড়ে সেই ব্যাপারে সতর্ক থাকার জন্য তারা মানবিক করিডোরের ব্যাপারে একমত হয়নি। বলা হচ্ছে আজ সকাল 9:30টায় সেনা প্রাঙ্গণে সকল অফিসারদের ইউনিফর্ম পরিধান করে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেনা প্রধানের পক্ষ থেকে। এবং আরেকটা তথ্য আমরা বিভিন্ন জায়গা থেকে পাচ্ছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চয়ই ইতিমধ্যে আমরা দেখেছি, এবং আমি আমার জায়গা থেকে যতটুকু আসলে এই ব্যাপারে তথ্য সংগ্রহ করতে পারি সেই জায়গা থেকে যতটুকু জেনেছি, সম্ভবত এই ভাষণের পর, এই প্রোগ্রামে যে ভাষণটা দেবেন সেনাপ্রধান, তারপর তিনি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করবেন। ধারণা করা যায় এখানে যদি মানবিক করিডোরের ব্যাপারে সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করেন সেনাপ্রধান, এবং এখন পর্যন্ত সেনাপ্রধানের যে অবস্থানটা আমরা জানি মানবিক করিডোরের ব্যাপারে, সেটাই যদি তিনি অ্যাড্রেস করেন, সেক্ষেত্রে নিশ্চিতভাবে তিনি প্রধান উপদেষ্টাকে সেটা জানিয়ে দেবেন, সেনাবাহিনীর তথা তার নিজের সেনাপ্রধান হিসেবে তার উদ্বেগের কথা জানিয়ে দেবেন, এবং এই মানবিক করিডোর ইস্যুতে তারা যে একমত নন, সেনাপ্রধান নিজে যে একমত নন, সেটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেবেন। আনুষ্ঠানিকভাবে বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে অর্থাৎ সেনাবাহিনী এবং সরকারের মধ্যে একটা টানাপোড়েন চলছে, এমনটা খবর গত কয়েকদিন ধরেই আমরা জানতে পারছি। এবং সেনাপ্রধানকে সরিয়ে দেয়া, সেনাপ্রধানের বিরুদ্ধে তো অনেক দিন থেকেই আসলে নানান ধরনের পরিকল্পনা চলছে তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে, এবং এই ব্যাপারে দেশের ভেতর এবং দেশের বাইরে থাকা বেশ কয়েকজন, জানি তারা অনেক ইনফ্লুয়েন্সিয়াল এবং তারা ইনফ্লুয়েন্স করে থাকেন এদেশের মানুষকে নানাভাবেই, কখনো পজিটিভ ওয়েতে, কখনো নেগেটিভ ওয়েতে, যেটা তারা মনে করেন সেটাই তারা করাতে চান এদেশের মানুষকে দিয়ে। কখনো কখনো সেটা দেশের জন্য ভালো, কখনো কখনো সেটা দেশের জন্য খারাপ। ভালো কতটুকু আর খারাপ কতটুকু সেই মূল্যায়ন হয়তো বা সময়ই একদিন করবে, কিন্তু এ ধরনের চেষ্টা তো রয়েছে। ফলে সেনাবাহিনীকে ঘিরে নানান আলোচনা, নানান তৎপরতা যেমন রয়েছে, তেমনি সরকারের সাথে সেনাবাহিনী তথা সেনার প্রধানের দূরত্ব কিংবা তাদের মধ্যে মত পার্থক্যের একটা আলোচনাও রয়েছে। বিভিন্ন জায়গা থেকে আমরা এই ধরনের তথ্য পেয়েছি। ফলে এই অফিসার্স অ্যাড্রেসের পর যদি সেনাপ্রধান প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন এবং সেখানেও যদি তিনি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেন যে সেনাবাহিনী সরকারের এই সিদ্ধান্তের সাথে একমত নয়, সেক্ষেত্রে নতুন করে একটা টানাপোড়েন দেশে শুরু হতে পারে, নিশ্চিতভাবেই শুরু হতে পারে। আমরা ঐক্যের কথা বলছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে যেমন ঐক্যের প্রয়োজন, তেমনি অবশ্যই সরকার এবং সেনাবাহিনীর মধ্যে ঐক্য প্রয়োজন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সেনাবাহিনী বা সেনাপ্রধান 5 আগস্ট যে ঘটনার প্রবাহ, যার ভেতর দিয়ে আসলে নতুন এই সরকারটা গঠিত হয়েছে 5 আগস্ট এবং তার পরবর্তী সময়ের ঘটনার প্রবাহ, সেই সময়ে নানান কিছু করে ফেলতে পারতেন। নিশ্চিতভাবেই এদেশে সেনা শাসনের উদাহরণ তো আছে, কিন্তু সেনাবাহিনী বা সেনাপ্রধান সে পথে হাঁটেননি এবং একটা ডেমোক্রেটিক ট্রানজিশন তিনি চেয়েছেন, এমনটা তিনি বেশ কয়েকবার ঘোষণাও করেছেন। এবং আমরা এখন পর্যন্ত যতটুকু দেখেছি সেনাবাহিনীর অ্যাটিটিউড, সেনাপ্রধানের অ্যাটিটিউড, তাতে মনে হয়েছে রাষ্ট্রের একটা গণতান্ত্রিক রূপান্তরের পথে তারা একটা নিয়ামক হিসেবে, অনুঘটক হিসেবে থাকতে চেয়েছে, রাষ্ট্র ক্ষমতাকে তারা স্পর্শ করতে চায়নি। এই জন্য অবশ্যই সেনাবাহিনীকে ধন্যবাদ দিতে হয়। এবং এ কারণেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, যেটা আমরা বলছি আমাদের সবার সরকার, যদিও এই সরকারের অনেক আচরণই এখন একটা দলীয় সরকারের মতো, কোনো নির্দিষ্ট দলের পক্ষেই তাদের অবস্থান, এমনটা অনেক ক্ষেত্রেই মনে হয়, তারপরেও আমরা বিশ্বাস করতে চাই এই সরকার এদেশের সকল পক্ষের সরকার। একইভাবে সেনাবাহিনীও এদেশের সকল অংশের মানুষের আস্থার জায়গা। ফলে আমরা প্রত্যাশা করি সরকার এবং সেনাবাহিনী কখনোই মুখোমুখি অবস্থানে এসে দাঁড়াবে না। আরেকটা প্রত্যাশা থাকবে আমাদের, 5 আগস্টের আগে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান যে সিদ্ধান্ত নিয়েছিলেন, যার ওপরে দাঁড়িয়ে 5 আগস্ট 15.5 বছরের স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছিল, ঠিক একই রকমভাবে এদেশের জনগণের জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, এদেশের জাতীয় নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয়, সেদিকে খেয়াল রেখে সেনাবাহিনী সিদ্ধান্ত গ্রহণ করবে।